সংসদ আসলে তাকে সম্মান করে নাই, তাকে ব্যবহার করে। কেন ব্যবহার করলো? রুমিন ফারহানা যেহেতু দলের সাথে সে এক ধরনের বলা যায় যে দলকে মানুষের সামনে বিতর্কিত করেছে। একটা দলের একজন ব্যক্তি সবসময় কি নমিনেশন পায়? তার বাবা একজন জাদ্রেল রাজনীতিবিদ বাংলাদেশের এবং আপোষহীন রাজনীতিবিদ। রুমিন ফারহানাকে চিনতাম, আপনি চিনতেন, সাইদ আব্দুল্লাহ চিনতো, আক্তার ভাই চিনতো, ওই অর্থে ওইভাবে চিনতো না, কিছু মানুষ এটা চিনতো। রুমিন ফারহানাকে যদি এইভাবে ফুল দিতে যাওয়ার সময় কেউ হেনস্থা করে, তাদেরকে অবধারিতভাবে চিহ্নিত করে ব্যবস্থা নিতেই হবে। রুমিন ফারহানা, তার সাথে আমি অনেক টকশো করেছি, সম্পর্কও ভালো। তিনি দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেছেন। স্বাভাবিকভাবে দলের অনেক নেতাকর্মী তার উপর ক্ষুব্ধ। খুব স্বাভাবিক না যে তার কারণে বিএনপি মনোনীত প্রার্থী জোটকে ছোট করে বলবো, আপনি তো শেষ করার আগে ছোট ছোট করতে বলছেন, যেহেতু প্রশ্ন করেছেন উত্তর দিতে মিনিমাম 2 মিনিট লাগবে। দেখেন, একটা ইসলামিক দল, সেই দলের 4 জনকে প্রার্থী করা হলো, 4 জনের একজনও জিততে পারলো না। কেন? বিদ্রোহী প্রার্থী, মানে তাদেরকে এমপি হইতেই হবে। এখন দল নানান কারণে যারা জোটে ছিল তাদের তো আসন ছাড়তে হবে, অন্যথায় বিএনপির সাথে তো আগামীতে কেউ যাবে না। আসনগুলো ছাড়লো। এখন রুমিন ফারহানা ব্যারিস্টার মানুষ, তাকে তো আমরা শ্রদ্ধা করি, তিনি সাবেক সংসদ সদস্য। কিভাবে হয়েছিলেন? বিএনপি তাকে সংরক্ষিত আসনে এমপি বানিয়েছিল। আমরা রুমিন ফারহানাকে কিভাবে চিনি? যখন বিএনপি তাকে ওই জায়গাটায় সম্মানিত করলো, তার আগে কি আমরা রুমিন ফারহানাকে চিনতাম, আপনি চিনতেন, সাইদ আব্দুল্লাহ চিনতো, আক্তার ভাই চিনতো, ওই অর্থে ওইভাবে চিনতো না, কিছু মানুষ এটা চিনতো। কিন্তু যখন বিএনপি তাকে সম্মানিত করলো, তারপরে মানুষ তাকে চিনলো। তার উচিত ছিল না বিএনপিকে সম্মানিত করা? বিএনপিকে জোটের প্রার্থীর কাছে অসম্মানিত তিনি করেছেন, দলকে চ্যালেঞ্জ করে। তিনি যে আজকে তার সম্মান এবং খ্যাতির হ্যাডাম দেখান, এই হ্যাডাম তো বিএনপি তাকে তৈরি করে দিয়েছে। সুতরাং দলের প্রতি আনুগত্য তিনি রাখেননি। সুতরাং ওইখানে যারা রয়েছে বিএনপির নেতৃবৃন্দ, তার প্রতি আনুগত্য রাখতে পারছেন না। এটাকে মব, আমি আসলে এই ধরনের ঘটনা ঘটুক আমি চাই না, কিন্তু কথা হলো তিনি যেভাবে দলকে ছোট করেছেন, খাটো করেছেন, মানুষের সামনে এক ধরনের বিতর্কিত করেছেন। দেখেন, রুমিন ফারহানা আপা, তিনি কিন্তু সর্বপ্রথম দলের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছেন, তাকে নমিনেশন দিতে হবে। এরপরে তাকে দেখা দেখি বিভিন্ন জায়গায় অনেকে এই ধরনের আশকারা পেয়ে গেছে, বিভিন্ন জায়গায়। আমি যেখান থেকে ইলেকশন করেছি শুরুটা রুমিন ফারহানা। আপনি দেখেন যে তার অনেক ভূমিকা আছে। তিনি যেভাবে মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছিলেন, দলকে চ্যালেঞ্জ করে, তিনি যেভাবে আসলে যাকে নমিনেশন দিয়েছে তাকে মানুষের সামনে ছোট করা, খাটো করা, মানে এই কাজগুলো তো দলের আনুগত্যের সাথে যায় না। যেহেতু তিনি দলের প্রতি আনুগত্য রাখেননি, তাকে দল এত বড় জায়গায় নিয়ে গিয়ে সম্মানিত করার পরেও সেহেতু ওইখানকার বিএনপি নেতৃবৃন্দ তার প্রতি আনুগত্য রাখতে পারছে না। এর জন্য তো আসলে রুমিন ফারহানা আপা নিজেও দায়ী আছেন। তার সাথে যে ধরনের ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত, কিন্তু এই ঘটনার সূত্রপাত তো তিনি সৃষ্টি করেছেন। তিনি আগে দলের বিরুদ্ধে গিয়ে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে ঘটে সেই জায়গাগুলো তিনি আসলে সৃষ্টি করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। যে আক্তার জীবন, আমি 2 মিনিট সময় দিতে চাই। 2 মিনিট আগে রাশেদ, এইখানে একটু আমাদের বোঝার ভুল হচ্ছে। রুমিন ফারহানা কিন্তু বিএনপিতে অংশগ্রহণ করে নাই। রুমিন ফারহানা তার নিজস্ব আইডেন্টিটি ছিল। তার বাবা একজন জাদ্রেল রাজনীতিবিদ বাংলাদেশের এবং আপোষহীন রাজনীতিবিদ, এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সে রহমান ফারহানাকে বিএনপি ব্যবহার করে, তার পরিচয়টাকে বিএনপি ব্যবহার করেছে। পরবর্তীতে বিএনপি তার সঙ্গে বিট্রে করেছে, বিকজ আপনি তাকে বিএনপি নিয়ে আসছেন, তাকে তো ছেড়ে দিতে পারেন না। না, বিএনপি কিভাবে বিট্রে করলো? বিএনপি তাকে সংরক্ষিত নারী আসনে এমপি বানালো না। দিয়ে আসলেন কেন? কেন দিলেন? সে কি চেয়েছিল? একটা দলের একজন ব্যক্তি সবসময় কি নমিনেশন পায়? না, সে কি চেয়েছিল? কি চাইনি? সে তো বিএনপি করতো না। সে তখন একজন উদীয়মান নেত্রী, একজন ব্যারিস্টার, এবং না ব্যারিস্টার, ওরকম ব্যারিস্টার তো অনেকে আছে, অনেকে আছে। বিএনপি তো তাকে সম্মানিত করেছে। তাকে কি আপনি চিনতে? এখানে তো বলছি, সম্মানিত কোথায় করলেন? আপনি একজনকে নিয়ে আসলেন, নিয়ে এসে তাকে নিয়ে আসার পরে তাকে বিএনপিতে আপনার আন্তর্জাতিক কমিটির সদস্য করা হয়েছিল। তারপরে তাকে শুনেন, তারপরে আপনি তাকে নমিনেশন দিবেন না কেন? তাকে সংরক্ষিত এমপি একবার বানিয়েছে। না, বানিয়েছে বলেই তো সে তার অবস্থান তৈরি করে দিলেন। সেই তো বানানোর কারণে এটার সাথে আপনি দ্বিমত হবেন? আচ্ছা, আমি একটা কথা বলি। রুমিন ফারহানা ঠিক আছে, তার বাবার পরিচয় আছে। একটা কথা বলি, টাইম ইজ এ ভেরি চেঞ্জেবল থিংস। একমাত্র পৃথিবীতে আমরা যেটা বলি, সময় এবং পানি, নদীর পানি পরিবর্তন, গতি হয় না। এখন এক এক সময় এক একটা কালার তৈরি হয়, এক এক সময় একটা জিনিসের একটা রূপ তৈরি হয়, এবং সেটা যেভাবে করতে পারে। রুমিন ফারহানা এই কাজগুলো করেছে বলে রাজনীতিতে একটা
টার্নিং পয়েন্ট আসছে, রাজনীতিতে একটা স্পার্ক আসে, রাজনীতি মানুষ বুঝে। আজকে রুমিন ফারহানাকে 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে না দিয়ে রুমিন ফারহানা ক্ষতি হয় নাই, ক্ষতি হয়েছে বিএনপি বা এই সরকারের ক্যারেক্টারের, যেটা নিয়ে আগামী দিনে প্রশ্ন উঠবে, যেটাকে একটা ইয়ার মার্কিং আমি থাকবে। যে কথা বলেছি আপনি মনে হয় বুঝছেন যে রুমিন ফারহানা যেহেতু দলের সাথে সে এক ধরনের বলা যায় যে করুক, দলকে মানুষের সে করুক, সামনে সে করুক। বিতর্কিত করেছে সে করুক, এবং সে নিজে দলের প্রতি আনুগত্য স্বীকার করে নাই। সুতরাং ওইখানে যারা বিএনপি নেতৃবৃন্দ আছে তার প্রতি আনুগত্য স্বীকার করছে না। সবকিছু এই যে আমি বললাম না, ইট মারলে পাটকেল খাইতে হয়, ঠিক রুমিন আছে। ফারহানা যে কাজটা করেছে ঠিক এখন অন্যরা সেই কাজ করতেছে, রুমিন ফারহানাকে এমপি হিসেবে মানতেছে না। কিন্তু আজকে এখন আপনি কি করবেন? কিন্তু জোরপূর্বক কি এমপি হিসেবে মানাতে না, না, পারবেন? কিন্তু এখন এই দিন তিনি না, তো জনগণের শুনেন, ভোটে তো আমি বলেছি রুমিন ফারহানার সাথে যে ঘটনা ঘটেছে এটা দুঃখজনক, ধন্যবাদ, কিন্তু ধন্যবাদ, ধন্যবাদ, কিন্তু তিনি ধন্যবাদ, এই ধন্যবাদ। ঘটনার সূত্রপাত সৃষ্টি করেছেন, ধন্যবাদ। তিনি ওইখানকার রাজনীতি এক ধরনের ঘোলাটে করে দিয়েছেন যে সে কাউকে মানে না, তাকে অন্যরা মানে না, এই পরিবেশটা সৃষ্টি সে করেছে। সে অন্যরা মানে না। একজন সিনিয়র নেত্রী হিসেবে আমি সেই তর্কে যাব না। জনাব তারেক রহমান সেই অবশ্যই তর্কে- তাকে সম্মানিত করেছেন আমি- সংরক্ষিত নারী হিসেবে এমপি বানানোর জন্য। ওরে, এবারও তো করতে আবার পারতেন আপনি তাকে, বলছেন তাই না? সংসদ আসনে তাকে সবসময়- সম্মান করে নাই, তাকে ব্যবহার করে। কেন ব্যবহার করলো? সে তখন তাকে- বিএনপি করতো না, সে যখন- সে বিএনপি করতো না, সে বিএনপি করতো না, তাকে বিএনপিতে যোগদান তো বিএনপিতে করেছে। আনা হয়েছে, হ্যাঁ, আনা হয়েছে যে ঠিক আমি আছে। আমরা এই আনার কাজটা পরে করে তো দেব। তাকে সম্মানিত করা হয়েছে। আবার শোনেন, তাকে পদটার জন্য আনা হয়েছে যাতে সে দেখাইতে পারে যে আমরা দলের বাইরে গিয়েও আমরা যারা ভালো করে তাকে আমরা মূল্যায়ন করি। আপনি যে যাক, আমি তর্কে যাচ্ছি না ভাইয়া, আমি তর্কে যাচ্ছি না, তর্কে আমি কিন্তু তর্কে যাচ্ছি তাকে না। তো সম্মানিত করা হয়েছে, তাকে তো এবার প্রতিমন্ত্রী বানাতে পারতো, কোনটা? তাই না? মানে এই বিএনপি সেটা অন্য জিনিস, সেটা অন্য অন্য জিনিস, সেই জিনিস। জিনিসের সেটা অপেক্ষা ভালো তিনি করলেন যে না কেন? আপনাদের তিনি অপেক্ষা করলেন না। আজ আমি আসছি। তিনি তো এই ধরনের পরিবেশ সৃষ্টি আমি করেছেন। এখানে একটু আমি ছোট এখানে করে একটা জানতে জিনিস চাই, আমরা বলতে চাচ্ছি। অনুষ্ঠানের শেষ আমি পর্যায়ে শেষ করি। আর একটা জিনিস ভাই, আমি প্লিজ আমি শেষ করি। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, এখানে আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে কথা বলেছি, আমরা এখানে আজকে সংবিধান নিয়ে কথা হয়েছে, জি। এই সংবিধান নিয়ে কথা আসতো না, সংবিধানের কথা তুলতাম না, আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাকে বলতে এটা, হয়েছে যে এটা বলছে। এখানে আওয়ামী লীগ এখনো প্রধানমন্ত্রী বা এটা আমার বিপ্লবের সঙ্গে যায় না, কিন্তু আজকে যখন সালাউদ্দিন সাহেব একজন মন্ত্রী হওয়ার পরে, মন্ত্রী হওয়ার আগে যদি উনি করতেন, আমি এটা নিয়ে কগনিজে নিতাম না, কারণ বিএনপির নেতা কি বক্তব্য দেয় এটা আমি কগনিজে নিতে পারি না, এটা আমার বিবেচ্য বিষয় নয়। কিন্তু একজন সরকার কি বলে, সে যিনি হোক, প্রধানমন্ত্রী হোক আর ছোটমন্ত্রী হোক, তারা কি বলে সেটাকে আমি আমলে নিতে হবে এবং তার বক্তব্য দিতে হবে। এখানে তিনি বলেছেন আমরা সাংবিধানিকভাবে নির্বাচিত হয়েছি, এই কথাটা বলার দরকার ছিল না, অতএব সাংবিধানিকভাবে শপথ নেব। এখানে বিতর্ক সৃষ্টি হয়েছে, এই বিতর্কটা চ্যালেঞ্জেবল এবং এই চ্যালেঞ্জটা আমি আপনাকে দিয়েছি। আমি সংবিধান ইন্টারপ্রেট করছি না। সালাউদ্দিন কাদের চৌধুরী, সালাউদ্দিন যে কথাটা বলেছে যে উনি সাংবিধানিকভাবে নির্বাচিত হয়েছেন এবং উনি সাংবিধানিক শপথ নিয়েছেন, এটা বিতর্কিত বক্তব্য, এই বক্তব্যকে আমরা মেনে নিব না, ধন্যবাদ। এই বক্তব্যের কথা বলবো। ধন্যবাদ আর আপনাকে। তৃতীয়ত আমরা বলছি, শেষ যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রতিটি জিনিসের ভাব সময়ের সাথে পরিবর্তন হয়, যেটা সাইদুল সাহেব সুন্দরভাবে বলেছেন। এখানে দিন কাল পরিবর্তন হয়, ভাব এবং অর্থ পরিবর্তন হয়, আমরা কিন্তু শেষটাকে গ্রহণ করি। ধন্যবাদ আপনাকে। জি সায়েদ আব্দুল্লাহ, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? একদম কোনো সামনে পেছনে কথাবার্তা না বলে আমি একটা কথা বলি। ধরেন যে আপনার সাথে আমার রাজনৈতিক মতাদর্শের মিল নাই, কিন্তু এই কারণে আপনি কোনো প্রোগ্রাম করতে যাচ্ছেন জন্য আমি হেনস্থা কেউ হবে এই ব্যাপারটা হোক আমি তা আশা করি না, কোনো অবস্থাতেই না। লেটসে আমরা ক্যাম্পাসে যখন ছিলাম 2019 সাল থেকে প্রচণ্ড পরিমাণ নুরুল হক নূরের পর যে পরিমাণ আক্রমণের শিকার হয়েছেন, রাশেদ ভাই নিজে অনেক আক্রমণের শিকার হয়েছেন। তারাও যখন বিভিন্ন জায়গায় কথা বলতে গেছে, বহু মানুষ এই ওরা কেন কথা বলবে, অমক করবে তমক করবে। কিন্তু আমি মনে করি যে আপনি পলিটিক্সটাকে রেসপেক্ট করছেন কিনা, এটার হায়েস্ট টেস্টটা হইলো যাকে আপনি পছন্দ করছেন না তারপরও যে বডিলি কোনো ইনজুরি হইতে পারে না, সেও যে কোনো হেনস্থা হইতে পারে না, এই ব্যাপারটাকে অ্যাডমিট করা এবং এই ব্যাপারটাকে প্রতিরোধ করা। অতএব আমি বলবো রুমিন ফারহানাকে যদি এইভাবে ফুল দিতে যাওয়ার সময় কেউ হেনস্থা করে তাদেরকে অবধারিতভাবে চিহ্নিত করে ব্যবস্থা নিতেই হবে, এর ভেতরে যদি কিন্তু নাই। কারণ এটা হইলে যেটা হবে, কালকে অন্য একজন রাজনীতিবিদ কোথাও গেল, তার যদি প্রভাব না থাকে তাকে কেউ ধরতেই পারে। কি হয়েছে না হয়েছে এগুলো পরের আলাপ, কিন্তু এই ব্যাপারগুলো অ্যাড্রেস করা দরকার, কারণ আমরা একটা সভ্য দেশ চাই। আলটিমেটলি যদি এই কাজই হইতে থাকে, দেখা যায় রাশেদ ভাই কোথাও যাবে তাকে কেউ আক্রমণ করবে, বা আপনার একটা মত টোটালি অন্য মতের মানুষ, কিন্তু
আপনাকে তো মানুষ একসেপ্ট করে ভোটটা দিয়েছে। অনেক ধরনের রাজনৈতিক সমীকরণ আছে, রাশেদ ভাই সেটা ব্যাখ্যা করেছেন যে ভেতরে অনেক কথাবার্তা আছে, কিন্তু তারপরেও যে এটা হইতে পারে না এই ব্যাপারটা নিশ্চিত করা উচিত যে কারো পরে এইভাবে যাবে, হেনস্থা করবে, অমুক তমুক, এই ধরনের মগের মুল্লুক বাংলাদেশে আর কখনোই